প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। এই মহামারীর সময় কেটে যাওয়ার পথে দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আশা করি অল্প দিনেই ক্লাসরুমে তোমাদের সাথে আমার দেখা হবে। ইতিমধ্যে তোমরা সবাই অবগত হয়েছ, সিলেবাস সংক্ষিপ্তকরণ করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস দিয়েই তোমাদের 21 সালের এইচএসসি পরীক্ষা হবে। অচিরেই ক্লাসরুমে তোমাদের পাবো এবং আশা করি এই সংক্ষিপ্ত সিলেবাস সম্পূর্ণ করেই তোমাদের পরীক্ষা নিতে পারবে। ফিরে আসি আজকের ক্লাসে। প্রতিদিনের ন্যায় আজকেও তোমরা টেক্সট বুক, খাতা এবং কলম সামনে নিয়ে বসছো আশা করি। আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসে সম্পৃক্ত হবে। এই মুহূর্তে তোমার যে বন্ধুরা এই ক্লাসের সাথে সংযুক্ত হতে পারে নাই, সবাইকে শেয়ার করে দাও। আমরা নিয়মিত ক্লাস করে আসছি, আজকেও ক্লাস করব। ক্লাসের যে কোনো সমস্যা কমেন্ট বক্সে, আমার ফেসবুক আইডির কমেন্ট বক্সে, কলেজের ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ মিরপুর কুষ্টিয়াতে, যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে এবং ইউটিউবে ক্লাসগুলো যথারীতি আপলোড থাকে। ইচ্ছা করলে সেখানে তোমরা ডাউনলোড করে নিয়ে দেখতে পারো, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবে, অনলাইনে সরাসরি দেখতে পারবে। আমার সেলফোন নাম্বার আছে, আমার ইমেল অ্যাড্রেস আছে, যা থেকে তোমরা যে কোনো ক্লাস সংক্রান্ত ব্যাপারে সরাসরি যোগাযোগ করতে পারো। মোহাম্মদ শাহিনুজ্জামান, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া। যথারীতি আমার ইমেল অ্যাড্রেস এবং সেলফোন নাম্বার দেওয়া আছে। আশা করি তোমরা যে কোনো জটিলতায় আমার সাথে যোগাযোগ করবে। তবে শুরু করতে চাই। আমরা প্রতিদিনের ন্যায় একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয় কোড 275 দ্বিতীয় অধ্যায় থেকে ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে ক্লাস করব। বিগত বেশ কয়েকটি ক্লাস আমরা দ্বিতীয় অধ্যায় থেকে করছি। সিলেবাসের আঙ্গিকে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে চাই। ক্লাসে যে কোনো সমস্যা হলে সরাসরি যোগাযোগ করতে পারো অথবা নোট করে রাখতে পারো। আশা করছি এই ক্রান্তিকাল চলে যাচ্ছে, অচিরেই তোমাদের সাথে ক্লাসরুমে আবার দেখা হচ্ছে। সে সময় আসলে বিষয়গুলো শুধরে নেওয়া যাবে। আজকে আমরা পড়তে চাচ্ছি নেটওয়ার্ক টপোলজি। আমরা পড়তে চাচ্ছি হলো নেটওয়ার্ক টপোলজি। টপোলজি হলো গঠন বা সংগঠন। যে নেটওয়ার্ক হয়, সে নেটওয়ার্কের কয় রকমের সংগঠন হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। আগেই বলে রাখছি এবং আজকে আবারও মনে করিয়ে দিই, নেট হলো জাল, ওয়ার্ক হলো কাজ। জালের মতো করে কাজ করলে সেটাকে আমরা বলবো নেটওয়ার্ক। টপোলজি হলো গঠন। কত ধরনের টপোলজি হতে পারে, প্রথমে আমরা বেশ কিছু ছবি দিয়ে তোমাদের বোঝাতে চেষ্টা করছি। আশা করি ভিতরে বিষয়বস্তু পড়ে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জ্ঞানগর্ভ ধারণা লাভ করব। তার মানে আরো সহজ করে যদি বলি, বিস্তারিত ধারণা লাভ করব। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে। টেক্সট বুক সামনে রাখবে, খাতা এবং কলম রেডি থাকবে। টপোলজি হলো একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট, যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে আসলে টপোলজি বলা হয়। কথাটা হলো যে নেটওয়ার্ক টপোলজি, তার মানে নেটওয়ার্ক তো আছেই, সেটা কোথায় রাউটার আছে, কোথায় কেবল আছে, কোথায় পিসি আছে, এই সমস্ত বিষয়গুলো পরস্পরের সাথে কিভাবে সংযুক্ত হচ্ছে, এই বিষয়গুলোই আসলে নেটওয়ার্ক টপোলজি। আশা করি বুঝতে কষ্ট হবে না। একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস, তার মানে সে যে অবস্থানগতভাবে আছে, নেটওয়ার্কগুলো সৃষ্টি করা হয়েছে, একের সাথে এক সংযোগ করা হয়েছে, সে সমস্ত বিষয়গুলোকে আমরা বলবো আসলে নেটওয়ার্ক টপোলজি। কম্পিউটার নেটওয়ার্কের জন্য মূলত 6 ধরনের টপোলজি ব্যবহৃত হয়। আমরা জানি যে আমাদের পরীক্ষা পদ্ধতি হলো সৃজনশীল পরীক্ষা পদ্ধতি। সৃজনশীল প্রেক্ষাপটে আমাদের আসলে পড়াশোনা
করতে হবে। সৃজনশীল পদ্ধতিতে আমাদের 25টি এমসিকিউ প্রশ্ন থাকে, যার 25টিরই উত্তর দিতে হয়। সেখানে খুব সহজেই যদি বলা হয় যে নেটওয়ার্ক টপোলজি কয় ধরনের, বেশ কয়টা ক, খ, গ এবং ঘ আইটেম দেওয়া থাকলে সেখান থেকে 6 ধরনের, সেই কথাটা মনে রেখে আসলে তোমাকে পূরণ করতে হবে ক, খ অথবা গ অথবা ঘ। টপোলজি 6 ধরনের। একটা হলো বাস টপোলজি। যদি কেউ বাংলাতে লিখে সেক্ষেত্রে কোনো দোষের নেই, তবে ইংরেজিতে লিখলে বানানটা সঠিক হতেই হবে। আরেকটা রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি। এই হলো 6 ধরনের আসলে টপোলজি। আমি বলে রাখছি যে এইগুলো শুধু বাংলাতে লিখলেও প্রশ্নের উত্তর সঠিক হবে, শুধু ইংরেজিতে লিখলেও প্রশ্নের উত্তর সঠিক হবে। যদি কেউ আসলে বাংলা ইংরেজি মিলিয়ে লেখে সেক্ষেত্রে উত্তম লেখা হবে। ইংরেজি যদি বানান ভুল হয় সেক্ষেত্রে না লেখাটাই ভালো। আর আমি বলবো যে আসলে বানান শুদ্ধ করে নিয়ে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই তোমরা লিখবে। তাহলে টপোলজি 6 ধরনের: বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি। এই সাথে সাথে যদি আমরা আসলে নামগুলো মুখস্থ করে ফেলি, হৃদয়ঙ্গম করে ফেলি, সেক্ষেত্রেই বেটার। খুব ভালো একটা পন্থা হয় তোমরা যদি আসলে পড়ার পাশাপাশি, এইটা বলার পাশাপাশি, শেখার পাশাপাশি বইটা আবার বন্ধ করে নিজেরা মনে মনে বলো এবং পরবর্তীতে আবার দেখে নাও যে সঠিক বললাম কিনা। অথবা খাতা কলম সামনে আছে, যখন মনে হবে যে আমি আসলে 6টা নামই বলতে পারি বা লিখতে পারি, তখন লিখতে হবে। লিখে আবার সংশোধন করতে হবে যে কোনো ভুল লিখলাম কিনা। আমরা এখন আলোচনা করব যে টপোলজির বাস টপোলজি, সেই 6টা টপোলজির ছবি আছে। তার ভিতরে প্রথম নামটা আমরা বলছিলাম বাস টপোলজি। বাস টপোলজি নিয়ে আমরা আসলে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। আমরা লক্ষ্য করে দেখি যে আমি একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, মাঝখান দিয়ে যে তারটা আছে এই তারটাই আসলে মূল ওয়ার্ক স্টেশন, তার সাথে যেগুলো কম্পিউটার সংযুক্ত হচ্ছে তারা সরাসরি আসলে নেটওয়ার্কভুক্ত হতে পারছে। এই ছবিটা মনে রাখলে এবং পরীক্ষাতে যখন আমরা আসলে বাস টপোলজির জ্ঞান দিতে যাব তখন খুব ছোট করে হলেও এরকম ছবিটা দিয়ে দিতে হবে। আসলে খুব জটিল কিছু না, কম্পিউটারের ছবিটা আসলে যে কম্পিউটারের মতোই হতে হবে এমন না। মাঝখান দিকটা একটা তার টেনে দিয়ে তার সাথে সংযুক্ত করে ওয়ার্ক স্টেশনগুলোকে দেখাতে হবে। তবে অবশ্যই এরকমের একটা ছবি দিয়ে দিতে হবে। তাহলে মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। আশা করি বুঝতে পারছো। এই টপোলজি ব্যবহার করলে কি কি সুবিধা পাই আমরা? ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ ও এটি বিশ্বস্ত। সবচেয়ে কম কেবল প্রয়োজন হয়, ফলে খরচও সাশ্রয়ী হয়। প্রয়োজনে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের ব্যাকবোন সম্প্রসারণ করা যায়। যে তারটা আমরা দেখলাম যে নেটওয়ার্কভুক্ত, সেই তারটাকে আমরা ইচ্ছা করলে আরও বড় করতে পারি রিপিটারের মাধ্যমে। আরও কিছু সুবিধার কথা বলি। কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয়ে যায় না। যে কোনো একটা কম্পিউটারে যদি আসলে ট্রাবল বা সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে সেই কম্পিউটারটাই শুধুমাত্র নেটওয়ার্কভুক্ত হয় না, বাকিরা সবাই আসলে সচল থাকে। কোনো কম্পিউটার বা যন্ত্রপাতি যোগ করলে বা সরিয়ে নিলে পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয় না। যে কোনো একজন যদি মনে করে যে এই নেটওয়ার্কভুক্ত আমরা থাকবো না, সেক্ষেত্রে সেই কম্পিউটারটা বন্ধ করলে বাকি কম্পিউটারের কোনো সমস্যা হয় না। আমরা জানি যে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা থাকে। অসুবিধার চেয়ে যখন সুবিধা বেশি হয় তখন মানুষ সেটা ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। ঠিক তেমনই কিছু অসুবিধা আছে বাস টপোলজিতে। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। একে একে যদি আসলে আমার গ্রাহক সংখ্যা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কাজে একটু অসুবিধা হয়। এছাড়াও বলি ডেটা ট্রান্সমিশনের গতি কম। নেটওয়ার্কে সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলক বেশ জটিল। মূল কেবলের একটি মাত্র স্থানে সৃষ্ট ত্রুটি পুরো নেটওয়ার্ককে অচল করে দিতে পারে। যে সুবিধার পাশাপাশি আমরা দেখলাম কয়টা অসুবিধাও আছে। পাশাপাশি আমরা রিং টপোলজি, দ্বিতীয় টপোলজির কথা বলি, যেটা নাম হলো আসলে রিং টপোলজি। রিং আমরা দেখছি একটা ছবি দিয়ে রাখছি এই নেটওয়ার্ক বোঝানোর জন্য, যে একটা রিং এর মতো নেটওয়ার্কভুক্ত তার আছে,
যার মাঝে মাঝে আসলে কম্পিউটারগুলো সংযুক্ত হচ্ছে। রিং টপোলজিতে প্রতিটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এভাবে রিংয়ের সর্বশেষ কম্পিউটার প্রথমটির সাথে যুক্ত হয়। বুঝতে কষ্ট হওয়ার কথা না যে রিংয়ের মতো হয়ে যদি আসলে কম্পিউটারগুলো সংযুক্ত হয় এবং নেটওয়ার্ক মুক্ত হয়, তখন সেটা আসলে রিং টপোলজি বলে। আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে একটা কম্পিউটার যদি বিঘ্ন হয়, সেক্ষেত্রে পুরো নেটওয়ার্ক সিস্টেম আসলে আর কাজ করবে না। আমরা দেখি যে রিং টপোলজি ব্যবহার করলে কি কি সুবিধা পাই আমরা। এই পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না, যে একটা যে কেন্দ্রীয় কম্পিউটার থাকবে সেরকমের কোনো কম্পিউটার থাকে না। নেটওয়ার্কে অবস্থিত প্রতিটা কম্পিউটারের গুরুত্ব সমান, কোনো একটা গুরুত্ব কম, কোনো একটা গুরুত্ব বেশি, এরকম না। প্রতিটা কম্পিউটারে আসলে গুরুত্ব সমান থাকে। নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়লে এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। যে আমরা দেখলাম বাস টপোলজিতে একটু কম্পিউটারের সংখ্যা বাড়লে আমাদের গতি কমে যায়, এখানে সেরকমের কোনো সম্ভাবনা থাকে না। পাশাপাশি কিছু অসুবিধা আছে। নেটওয়ার্কের একটি মাত্র কম্পিউটার সমস্যায় আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। একটার সাথে যেহেতু আরেকটা সম্পর্ক, যার কারণে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। রিং টপোলজির নেটওয়ার্কের সমস্যা নিরূপণ বেশ জটিল। যে কোন কম্পিউটারটির সমস্যা হয়েছে সেটা নিরূপণ আসলে একটু জটিল। নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়। সবাইকে বন্ধ রেখে আসলে একটা কম্পিউটার নষ্ট হলে সেটাকে আসলে সার্ভিসিং করতে হয় অথবা সরিয়ে নিতে হয়। তৃতীয় টপোলজি হলো স্টার টপোলজি। স্টার মিন আসলে তারা। যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে আসলে স্টার টপোলজি বলে। মাঝখানে একটা আসলে হোস্ট কম্পিউটার আছে, সে তার সাথে সবাই যে নেটওয়ার্ক মুক্ত হচ্ছে, যার কারণে একে অপরের সাথে নেটওয়ার্ক মুক্ত। এই ধরনের নেটওয়ার্ক যদি আসলে সৃষ্টি করা হয়, তখন সেটাকে বলবো আমরা স্টার টপোলজি। আমরা যদি ছবি দেখেই বলতে পারি, পরীক্ষাতে এরকম ছবি আসলে নেটওয়ার্ক কম্পিউটারের ছবি সুন্দর করে আঁকতে হবে এরকম না, তবে মূল হোস্ট কম্পিউটারকে দেখাতে হবে এবং তার সাথে স্টারের মতো চারিদিক দিয়ে সবাই সংযুক্ত আছে সেটা বোঝাতে হবে। আমরা কিছু না বললেও কিন্তু ছবি দেখেই বলে দিতে পারি যে এর যে কোনো একটা কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেমের কোনো সমস্যা হয় না, অন্যান্য কম্পিউটারগুলো নেটওয়ার্ক মুক্ত থাকে। কিন্তু যদি হোস্ট কম্পিউটারের সমস্যা হয়, সেক্ষেত্রে আসলে পুরো সিস্টেমটাই অচল হয়ে যায়। আমরা তারপরেও দেখি কি কি সুবিধা আছে। নেটওয়ার্কে কোনো কম্পিউটার প্রতিবন্ধকতা সৃষ্টি না করেই স্টারে নতুন কম্পিউটার যোগ করা যায়। যে আর কেউ জানতেই পারলো না নতুন একটা কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত হয়ে পুরো কম্পিউটার নেটওয়ার্কের সাথে সে কিন্তু সম্পৃক্ত হতে পারে। কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্কের সমস্যা নিরূপণ সহজ। ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করলে তার সাহায্যে নেটওয়ার্কের কর্মকাণ্ড তথা ওয়ার্কলোড মনিটরিং করা যায়। এই সংগঠনে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না। খুব সহজেই থেকে সমস্যার আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেওয়া যায়। একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। এই সমস্ত বিষয়গুলো হলো আসলে স্টার টপোলজির সুবিধা। অসুবিধার ভিতরে আমরা দেখি কি কি অসুবিধা আছে। কেন্দ্রীয় অবস্থানে থাকা হাবে কোনো প্রকার সমস্যা হলে তা পুরো নেটওয়ার্ক অকেজ হয়ে দেয়। স্টার টপোলজিতে পরিমাণে বেশি কেবল ব্যবহৃত হয়, বিধায় এটি ব্যয়বহুল পদ্ধতি। আমরা সুবিধার কথা বলছি, কিছু অসুবিধার কথা বলছি। যদি অসুবিধার তুলনায় সুবিধা বেশি হয়, সেক্ষেত্রে আসলে সেই টপোলজি সেখানে ব্যবহার করা যায়। চতুর্থ আরেকটা টপোলজির কথা বলি আমরা, ট্রি টপোলজি। ট্রি অর্থ হলো গাছ, গাছের ডালপালা অথবা গাছের শিকড় যেভাবে মাটির ভিতরে যায়, এই ধরনের পদ্ধতিতে কোনো টপোলজি হলে, কোনো নেটওয়ার্ক সৃষ্টি হলে, তখন সেটাকে আমরা বলি ট্রি টপোলজি। যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে, তাকে ট্রি টপোলজি বলা হয়। এই টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। আমরা ছবিতে লক্ষ্য করলে মনে হয় বুঝতে পারি যে প্রথম যে হোস্ট কম্পিউটার, আবার একটা হোস্ট কম্পিউটার, যার সাথে আরো দুইটা কম্পিউটার, আবার একটা হোস্ট কম্পিউটার, তার সাথে দুইটা কম্পিউটার, এইভাবে কিন্তু আমরা ট্রির মতো নেটওয়ার্ক মুক্ত হতে পারি। যে টপোলজি, সেই টপোলজিটাই হলো আসলে ট্রি টপোলজি।
আমরা ছবি ভালো করে দেখলে পরবর্তীতে আঁকতে পারবো এবং সংজ্ঞা মনে রাখা সুবিধা হবে। তাহলে ছবি ভালো করে লক্ষ্য করলে সংজ্ঞাও মনে থাকবে, আবার ছবিও আঁকতে পারবো, এবং ওই ছবি দেখে আমরা কিন্তু সুবিধা অসুবিধার কথা মনে রাখতে খুব সহজ হবে। আশা করি সবাই ছবি ভালো করে লক্ষ্য করবে। পরীক্ষার খাতাতে ছবি একেবারে সুন্দর না হলেও মূল বিষয়, মূল থিমটা ঠিক থাকতে হবে এবং সেভাবে আঁকতে হবে। ট্রি টপোলজি ব্যবহারের সুবিধা আছে। অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক টপোলজি খুব উপযোগী। শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ। নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না। এগুলো ছিল আসলে সুবিধা। সুবিধার পাশাপাশি ট্রি টপোলজির কিছু অসুবিধাও আমরা লক্ষ্য করতে পারি। এই টপোলজি কিছুটা জটিল ধরনের। আমরা ছবি দেখলেই বুঝতে পারি মনে হয় যেন একটু জটিলতা আছে শাখা প্রশাখার মতো। রুট বা সার্ভার কম্পিউটারের ত্রুটি দেখা দিলে ট্রি টপোলজি অচল হয়ে যায়। এ ছিল আসলে অসুবিধার কথা। আমরা বলছিলাম টপোলজি 6 রকমের। পঞ্চম টপোলজিতে আমরা চলে আসছি। পঞ্চম টপোলজিটা হলো হাইব্রিড টপোলজি। হাইব্রিড আমরা এখন নামটা অতি পরিচিত। হাইব্রিড মানে আমরা দেখি হাইব্রিড ফুলকপি, হাইব্রিড ওলকপি, হাইব্রিড বেগুন, হাইব্রিড সিম, সব কিছু আমরা আসলে হাইব্রিড পাই। হাইব্রিড হলো সংমিশ্রণ। হাইব্রিড হলো সংমিশ্রণ। মূল জিনিসের সাথে সুবিধার কিছু জিনিস যদি সংযোগ করে সেটা আসলে সুবিধা ভোগ করা যায়, তখন সেটা হয় আসলে হাইব্রিড। বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি। তার মানে সব ধরনের টপোলজি মিলাই যদি কোনো টপোলজি হয়, তখন সেটাকে বলবো আমরা হাইব্রিড টপোলজি। উদাহরণস্বরূপ ইন্টারনেটকে এ ধরনের টপোলজি হিসেবে আমরা অভিহিত করা যায়। যে অনেকগুলো নেটওয়ার্ক যখন আসলে একত্রিত হয়ে বিশ্বব্যাপী নেটওয়ার্কিং সিস্টেম হয়, তখন সেটাকে বলে ইন্টারনেট। তাই বলা হচ্ছে যে ইন্টারনেট এই ধরনের টপোলজির একটা উদাহরণ। আমরা ছবি দিয়ে এরকম বোঝাতে চাচ্ছি, কখনো স্টার মাঝখান দিয়ে একটা আসলে নেটওয়ার্ক আছে, একটা স্টার টপোলজি, একটা বাস টপোলজি, একটা ট্রি টপোলজি, একটা রিং টপোলজি, মাঝখান দিয়ে একটা তার দিয়ে সবাই এসবের সাথে সংযুক্ত হলো, যার কারণে সবাই একে অপরের সাথে নেটওয়ার্ক যুক্ত হলো বা ইন্টারনেট যুক্ত হলো, তখন সেটাকে আমরা বলছি কি আসলে হাইব্রিড টপোলজি। আমি মনে করি যে আগের ছবিগুলো যদি আমরা বুঝে থাকি, সেক্ষেত্রে হাইব্রিড আসলে নতুন কোনো কিছু না। হাইব্রিড হলো সবগুলো সমন্বিত, মাঝখান দিয়ে একটা তার, একটা দাগ টেনে দিয়ে তাদের সাথে সংযোগ করে দিলেই হয়ে যাবে হাইব্রিড টপোলজি। প্রিয় শিক্ষার্থী, আশা করি কথাটা আমি বোঝাতে পারছি। যদি স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি আমরা বুঝে থাকি, সেক্ষেত্রে হাইব্রিড টপোলজি হলো এগুলোর সমন্বয়। সুতরাং ছবি আঁকতে যেও আমাদের নতুন কিছু নেই। একটা বাস টপোলজির ছবি আঁকবো, একটা স্টার আঁকবো, একটা রিং আঁকবো, একটা ট্রি আঁকবো, এঁকে নিয়ে তারপরে মাঝখানে একটা দাগ টেনে দিয়ে সবার সাথে সংযোগ দেখাই দেবো, হয়ে গেল আমাদের হাইব্রিড টপোলজি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। বুঝতে কষ্ট হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। আমি বলবো যে ছবিগুলো মনোযোগ সহকারে কেউ যদি 10টা মিনিট সময় আসলে ছবির দিকে তাকায় থাকে, সেক্ষেত্রে আর হাইব্রিড টপোলজি নতুন করে কিছু পড়া বা শেখা লাগবে না। ওই ছবি বুঝে গেলেই সুবিধা অসুবিধা, ওই ছবি বুঝে গেলেই আসলে সংজ্ঞা, ওই ছবি বুঝে গেলেই আসলে ছবি আঁকা, সবগুলো আসলে কিন্তু সহজ হয়ে যাবে। হাইব্রিড টপোলজি ব্যবহারের সুবিধা, এই টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক সৃষ্টি করার সুযোগ হয়। আমার জায়গা যেমন তেমনই নেটওয়ার্ক সৃষ্টি করব। কখনো স্টার, কখনো রিং আমরা সৃষ্টি করতে পারছি না, তখন আসলে আমরা বলবো যে হাইব্রিড টপোলজি ছাড়া আর কোনো উপায় থাকে না, এবং হাইব্রিড টপোলজি সেখানে আসলে উৎকৃষ্ট মাধ্যম হয়ে যায়। কোনো সমস্যা দেখা দিলে তা সহজে নির্ণয় করা সম্ভব। কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে যাওয়া বা অংশ বিশেষ নষ্ট হয়, পুরোটা আসলে নষ্ট হয়ে যায় না। এই ছিল হাইব্রিড টপোলজির কিছু সুবিধার কথা। হাইব্রিড টপোলজির কিছু একটা অসুবিধাও আছে। এই টপোলজিতে ব্যবহৃত হাব সমূহ সর্বদা সচল রাখতে হয়। যেটা হাব হয়, আমরা লক্ষ্য করি ছবিতে হাব বোঝাতে চেষ্টা করছি, এই হাবটা সচল না রাখলে সবাই কিন্তু আসলে সংযুক্ত হতে পারে না। তাই বলা আছে যে একটাই অসুবিধা আছে, হাবকে সবসময় সচল রাখা। আমরা তাহলে কয়টা টপোলজির কথা শিখে ফেললাম? একটা হলো বাস টপোলজি, একটা রিং টপোলজি, একটা স্টার,
একটা স্টার, একটা হাইব্রিড, আমরা 5টা টপোলজি সম্পর্কে ধারণা লাভ করে ফেলছি। এখনো বাকি আছে, আমরা আরো একটা টপোলজির কথা জানবো, মেশ টপোলজি। সবচেয়ে জনপ্রিয় এবং বর্তমানে বেশ বহুল ব্যবহৃত একটা টপোলজি হলো আসলে মেশ টপোলজি। যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসি সমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি। অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেশ নেটওয়ার্ক নয়, এরা আসলে হাইব্রিড মেশ নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক হলো এরকম যে যতগুলো কম্পিউটারের সাথে আমরা সংযোগ স্থাপন করব সবাই একে অপরের সাথে সরাসরি সংযোগ থাকবে, তাই বলেছে এটা আসলে এক ধরনের হাইব্রিড মেশ টপোলজি। যে একটা কম্পিউটারের সাথে সরাসরি 10টা কম্পিউটারের যোগাযোগ এরকমের সংযোগ থাকলে সেটাকে আমরা বলবো মেশ টপোলজি। মেশ টপোলজিতে সুবিধা হলো কারোর সাথে কারোর সংযোগ বিচ্ছিন্ন হলে শুধুমাত্র সেই মাত্র একমাত্র বিচ্ছিন্ন হবে, পুরো নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না। আমরা দেখি যে সুবিধা, সহজে নেটওয়ার্ক খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় না, কারণ আমার সাথে সরাসরি আরেকজনের সম্পর্ক। এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে, নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। এই ধরনের টপোলজি আসলে মেশ টপোলজি। মেশ টপোলজি ব্যবহারের সুবিধা ছবি দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি যে প্রতিটা কম্পিউটারই আসলে একে অপরের সাথে সরাসরি সম্পর্ক, একে অপরের সাথে সরাসরি সম্পৃক্ত, যার কারণে এই নেটওয়ার্কে অসুবিধা হওয়ার সম্ভাবনা খুবই কম। অসুবিধা আছে, এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশনে বেশ জটিল। নেটওয়ার্ক অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয় বিধায় এতে খরচ বেড়ে যায়। একে অপরের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার কারণে মেশ টপোলজিতে খরচ বেশি এবং কনফিগারেশন করতেও সময় বেশি লাগে বা জটিলতা সৃষ্টি হয়। আমরা দেখি কে কতটা মনে রাখতে পারছে। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য মূলত কয় ধরনের টপোলজি ব্যবহৃত হয় এবং কি কি। আশা করি তোমরা সবাই মনে রাখতে পারছো। 6 ধরনের টপোলজি ব্যবহার হয়: বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি, স্টার টপোলজি। এই 6 ধরনের টপোলজি ব্যবহার করা হয়। চেষ্টা করতে হবে আসলে বলতে পারি কিনা, আমি সরাসরি তোমাদের কথা শুনতে না পারলেও বুঝতে পারি যে এই সময় তোমরা আসলে বুঝতে পারছো অথবা পারোনি। এত সহজ কথা আসলে ভুলে যাওয়ার কথা নয়। বলছিলাম বাড়ির কাজ করতে হবে, শুধু ক্লাস করলে হবে না, ঘরে থাকলে হবে না, বই পুস্তকের সাথে থাকতে হবে। বই পুস্তকের সাথে থাকতে হবে, ক্লাস করতে হবে এবং বাড়ির যে কাজ দেওয়া থাকে সেটা তারিখ দিয়ে ওই খাতাতে লিখতে হবে। এবং এই মহামারী কেটে যাওয়ার সমূহ সম্ভাবনা চলে আসছে, ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমরা ভ্যাকসিন নিয়ে অল্প দিনের ভিতরে আশা করি ক্লাসে ফিরতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অল্প সময়ে আমরা হয়তো সবাই ভ্যাকসিনাইজড হব এবং ক্লাসরুমে উপস্থিত হব। যখন এই ক্লাসরুমে উপস্থিত হব তখন এই ক্লাসগুলো নিয়ে আসলে দেখব। আজকের প্রশ্ন ছিল মেশ টপোলজি ব্যবহারের সুবিধা লিখো। আজকের তারিখ দিয়ে যতবার খুশি পড়ে নিবা, যতবার খুশি ক্লাস দেখে নিবা, তারপরে লিখবো, আবার কারেকশন করব, ফাইনালি যখন আমার কাছে দেখানোর জন্য লিখবা তখন নিশ্চয়ই তোমরা আসলে আর বইটা সংশোধন করবে না। মনে রাখতে পারছি আশা করি তোমরা সবাই যে আজকের ক্লাস মেশ টপোলজির ছবি। আমরা দেখি হাইব্রিড টপোলজির ছবি, ট্রি টপোলজির ছবি। আমরা লক্ষ্য করে দেখি যে আরো কিছু কথা একটু রিপিট করে যাই, যেমন স্টার টপোলজির ছবি, সুবিধা অসুবিধা, রিং টপোলজির ছবি, এবং আমরা প্রথমেই দেখছিলাম যেটা সেটা হলো বাস টপোলজি। আমরা লক্ষ্য করে দেখি যে বাস টপোলজির ছবি। ইতিমধ্যে আশা করি তোমরা এই বিষয়গুলো বিশদভাবে বুঝতে পারছো, এবং বুঝতে না পারলে আমার এই ক্লাস যথারীতি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে, কলেজের ফেসবুক পেজে, যশস্বী শিক্ষা বোর্ডের ক্লাসরুমে, ইউটিউবে এবং এমএমসিতে যথারীতি আপলোড থাকে।
সেখান থেকে যে কেউ ডাউনলোড করে দেখতে পারে, সরাসরি সংযুক্ত হয়ে দেখতে পারে এবং বই পুস্তকের সাথে মিলিয়ে সব বোঝার চেষ্টা করবে। আশা করি এই মহামারীর সময় আমরা কেউ পিছিয়ে যাব না, পড়াশোনার সাথে থাকব, পড়াশোনার সাথে থাকব, ঘরে থাকব, সুস্থ থাকব, ভ্যাকসিন নেব। আশা করি অল্প দিনেই ক্লাসরুমে তোমাদের সাথে দেখা হবে। এই প্রত্যাশা ব্যক্ত করি আজকের মতো সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।